ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। ভোটার তালিকায় জাল তথ্য প্রদান ও অবৈধ নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ, শোরগোল রাজনৈতিক মহলে। নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতা বৃদ্ধি, ব্লক প্রশাসনের পদযাত্রা সহ একাধিক কর্মসূচি। দীঘায় নতুন মসজিদ নির্মাণের দাবি, প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ। সমবায় সমিতির শতবর্ষ অনুষ্ঠান, রক্তদান সহ একাধিক কর্মসূচি। আসছে বিস্তারিত খবরে। তমলুকের 209 নম্বর বুথে ভোটার তালিকায় জাল তথ্য প্রদান এবং অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা তথা তমলুকের বিএলও 1 মধুসূদন প্রামাণিক। তমলুক বিধানসভা 209 নম্বর বুথে ভোটার তালিকায় জাল তথ্য প্রদান এবং অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা তথা তমলুক বিধানসভার বিএলও 1 মধুসূদন প্রামাণিক। অভিযোগ জানিয়েছেন, তমলুক 203 নম্বর বিধানসভা 209 নম্বর বুথের ভোটার তালিকায় 206 নম্বর নামে রয়েছে বৈশাখী নায়েক, পিতা ভগবান নায়েক, এবং 210 নম্বর নামে রয়েছে বৈশাখীর স্বামী বিজয় নায়েক, পিতা অভিরাম নায়েক। তবে অভিযোগ, বিজয় নায়েক তার ফর্মে নিজের মায়ের নাম হিসেবে তমাল নায়েকের নাম উল্লেখ করেছেন। বিজেপি নেতার দাবি, অভিযোগ রয়েছে আমাদের তমলুক বিধানসভা 203 নম্বর বিধানসভা। এই বিধানসভার মধ্যে পড়ে 209 নম্বর বুথ। এই 209 নম্বর বুথে আপনি দেখছেন যে 206 নম্বর সিরিয়াল যে ভদ্রমহিলার নাম রয়েছে বৈশাখী নায়েক, ওনার পিতার নাম হচ্ছে ভগবান নায়েক। আবার 210 নম্বর সিরিয়ালে নাম রয়েছে বিজয় নায়েক, ওনার পিতার নাম রয়েছে অভিরাম নায়েক। এই দুজন ভদ্রলোক, ভদ্রমহিলা এবং ভদ্রলোক, এই ভদ্রলোক যখন আমার কাছে তথ্য আছে যে 8 থেকে 9 বছর আগে ভদ্রলোক গলায় তাবিজ ছিল, খালি গায়ে ঘোরাফেরা করতো। তারপরে শুনলাম কি পেঁয়াজ ব্যবসা করতো। তারপরে মানুষজন জিজ্ঞাসা করতে বলে আমাদের বাড়ি উড়িষ্যা বাড়ি, এই পরিপ্রেক্ষিতে। কিন্তু দেখা যাচ্ছে 2025 সালে
এই সিরিয়ালে ভোটার লিস্টের সিরিয়ালে রয়েছে নাম। কিন্তু ওই তথ্য অনুযায়ী আমরা খোঁজ করে দেখলাম উত্তর 24 পরগনা 133 নম্বর বিধানসভা, টিটাগড় বিধানসভা, ওই বিধানসভায় সিরিয়াল নম্বর 2002 সালে সিরিয়াল নম্বর অনুযায়ী যে 54 নম্বর সিরিয়ালে যে ভদ্র মহিলার নাম উল্লেখ করেছে তমাল নায়ক, সেখানে দেখা যাচ্ছে তমাল নায়ক ভদ্র তমাল নায়ক লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীলোক, তার বয়স 39। তার লিঙ্ক দেখিয়ে এখানে ভোটাধিকার করার জন্য এসআইয়ের নাম নথিভুক্ত করেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এটা অবৈধভাবে বিএলওকে দিয়ে ওই এলাকার লিডারশিপ, যারা শাসক দলের লিডারশিপ যারা রয়েছে তারা নথিভুক্ত করেছে। এর জন্য আমি 1 তারিখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি এক চিঠি করেছি যে ওনাকে সরজমিনে তদন্ত করে এবং হিয়ারিংয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য বা তথ্য যাচাই করার জন্য ডিএমকেও করেছি তথা এসডিও সাহেবকে করেছি। আমরা পরবর্তীকালে আমি কালকে আবার সার্ভে করে বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা গেল উনি প্রকৃত হিন্দু নামটা আছে, প্রকৃত হিন্দু নয়, উনি এক ধর্মের মানুষ। সেটা আমি এখন বহিঃপ্রকাশ করছি যতক্ষণ প্রমাণ হচ্ছে তিনি আমাদের ভারতবর্ষী নয়, ভারতবর্ষের বাইরের মানুষ। এইটুকু আমার তথ্য কালকে সংগ্রহ করেছি। যদিও এই বিষয়ে বিজয় নাগ জানিয়েছেন, একইভাবে 209 নম্বর বুথের বিএলও 2 তথা তৃণমূল নেতা কার্তিক পাল বলেন, এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টা ছোটবেলা থেকে ওর বাবা ছেড়ে দিয়ে ওর মাকে চলে যায়। এইবারে মা একজনের আশ্রয় নিয়েছিল, সেখান থেকে যা সে ঘুরপথে কী হবে সেটা কি করে বলবো। বাবা ছোটোবেলা থেকে ছেড়ে চলে যায়, বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না, মা দেখিয়েছে, মার লিঙ্ক দিয়ে করা হয়েছে। এবারে সম্পর্কে কি হবে সেটা তো আমি কি করে বলবো, যা হতে পারে সেরকমই আছে। হ্যাঁ, হতে পারে, ওটা তো নিজের তো নয়, ওটা তো নিজের তো নয়। বাবা ছেড়ে চলে গেছে, সেখানে মা এসে ওর কাছে ছিল, সেই মতো করেই থেকে গেছে। হ্যাঁ, ভোটার লিস্টে এখানে একদম অনেক দিন থেকে, আজকে 14-15 বছর এখানে আছে, থাকতে পারে। কিন্তু ফর্ম এখানে পেয়েছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, এবার সেখানে দিয়েছে কিনা বলতে পারবো না। বিজেপি একটা অভিযোগ করছে যে না, ওই ব্যক্তি তথ্যে ভুল দিয়েছে, তাই এসডিওর কাছে কালকে কমপ্লেন করেছে। দেখুন, বিজেপি কি দিয়েছে সেটা তো আমার জানার কথা নয়, কেউ তথ্য সেটা তার প্রমাণ করবে, সে তো দিতেই পারে। সব জায়গায় তো বিরোধীরা এইভাবে করতেই পারে। আপনারা বলছেন তথ্য ঠিক আছে, আমার যেটুকু দেখা সেটুকু ঠিক আছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতায় নেমেছে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা, রাজ্য সরকারের SMC-GWB প্রকল্পের অধীনে ও কোলাঘাট ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির সহায়তায় এক সচেতনতার পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও সহ অন্যান্যরা। দিনে দিনে বাড়ছে বায়ু থেকে জল দূষণের মাত্রা। এবার জল দূষণের মাত্রা কমাতে এবং নদীকে সুরক্ষিত রাখতে প্রশাসনের বিশেষ উদ্যোগ। ভারত নদীমাতৃক দেশ, তবে যে নদীকে আমরা মা হিসেবে দেখি সেই পবিত্র নদীকেই আমরা নিয়মিত দূষণ করে থাকি। আর এই দূষণের কারণেই একদিকে হচ্ছে দূষণ, অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে। সব মিলিয়ে নদীকে রক্ষা করতে সচেতনতার প্রয়োজন। সাধারণ মানুষ সচেতন না হলে মানুষ দ্বারা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। তাই ভারত সরকারের নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতায় নেমেছে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ। আর এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা, রাজ্য সরকারের SMC-GWB প্রকল্পের অধীনে এবং কোলাঘাট ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির সহায়তায় একটি সচেতনতার পদযাত্রা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ ও মহিলা কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। হ্যাঁ, প্রোগ্রামের তো যথেষ্টই গুরুত্ব আছে। আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই প্রোগ্রাম, তারাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি এই জিনিসটা তাদের অভ্যাসের মধ্যে তুলে ধরতে পারে, তাহলে আস্তে আস্তে এই যে স্যার বললেন যে এটা একটা লং প্রসেস, তো লং প্রসেসে যখন আমরা যাব, আমরা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভ্যেসটা তৈরি করতে পারি, তাহলে এই অভ্যেসটা আস্তে আস্তে সেখান থেকে তার পরিবার থেকে পাশের পরিবার, এইভাবে একটা চারিদিকে ছড়িয়ে যাবে। মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি হবে যে এই ছোট ছোট জিনিসগুলো, যে অভ্যেসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের পরিবেশকে অনেক বেশি সুস্থ রাখতে পারবো। হ্যাঁ, অবশ্যই সচেতন হলেই আমরা আমাদের প্রোগ্রেসটাকে অনেক বেশি তাড়াতাড়ি তৈরি করতে পারবো।
মূলত এই দিন এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ রূপনারায়ণ নদে দূষণ যাতে না করে সেই বার্তা তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ, জয়েন্ট নিশান বড়ুয়া, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, নমামি গঙ্গা প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক, এছাড়াও ছিলেন একাধিক বিশিষ্টরা। বিডিও অমিত কুমার চাঁদ জানিয়েছেন, মানে উই আর সলিসিটিং ইয়োর কোঅপারেশন অলসো, আপনাদের সহযোগিতা, কারণ মিডিয়া আমাদের প্রশাসনেরই এক্সটেন্ডেড পার্ট বলা যায়, মানে প্রশাসনের বহু কাজে মিডিয়া সহযোগিতা করে। তো এটা তো শুধু প্রশাসনের কাজ না, সমাজের কাজ। আপনারা সমাজের অন্যতম অংশ এবং ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তো আপনারা এগিয়ে আসবেন, আপনারাও মানুষজনকে বলবেন। সচেতন হওয়া তো খুবই প্রয়োজন রয়েছে। বিডিও সাহেব বললেন যে আপনাদের এই এলাকাটা পার্টিকুলারলি তো নদীর তীরে, এই নদী হচ্ছে গঙ্গায় গিয়ে মিশেছে। তো তার ফলে এই নদীতে যদি দূষণ হয় তাহলে গঙ্গাতেও দূষণ হবে। আমাদের যে কাজটা চলছে গঙ্গার উপর, সেটা তো হচ্ছে নট অনলি গঙ্গা, পুরো গঙ্গা অববাহিকা, যার মধ্যে উপনদী শাখা নদী সব পড়ছে। তো সেখানে তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রূপনারায়ণ পরিষ্কার থাকলে আপনার কোলাঘাট অঞ্চলও পরিষ্কার থাকবে, কোলাঘাট শহর পরিষ্কার থাকবে। তো তার ফলে এটা খুবই দরকার। কিছু কিছু এনফোর্সমেন্ট করাও হয়, এবং আমাদের কাজটা, এটা তো ওয়েলফেয়ার স্টেট, মানে লাঠি নিয়ে তো মানুষকে বোঝানো কাজ নয়, কাজ হচ্ছে কন্টিনিউয়াস প্রচার চালানো, কন্টিনিউয়াস বলা, এগুলো তারই, এই অ্যাক্টিভিটিগুলো তারই পার্ট। এভাবেই মানুষ সচেতন হয়। আপনি দেখুন যে আপনারা জানেন যে একসময় তো প্রচুর ওপেন ডেফিকেশন হতো, মাঠে ময়দানে মানুষ শৌচকর্ম করতো। আজকে সেখান থেকে কোনখানে এসে নেমেছে। তো আমরা শুরু করেছিলাম তো 13 সাল থেকে মাঠে ময়দানে নেমে আমরা কাজ করেছি। আজকে দেখুন ঘরে ঘরে শৌচাগার হয়ে গিয়েছে, এবং মানুষ বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে। তো বিহেভিয়ার চেঞ্জ একটা লং প্রসেস, যেটা কন্টিনিউয়াস আমাদের এন্ডেভার চালাতে হবে, এবং তার এন্ডে রেজাল্ট পাওয়া যাবে। তো অনেক, আপনি দেখুন নদীর তীর কিন্তু অনেক পরিষ্কার হয়েছে, আরও হবে, এবং নদীও পরিষ্কার থাকবে। এটাই কাজ আমাদের। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধনের পর থেকেই পর্যটনের দাপটে সরগরম হয়ে উঠেছে সৈকত শহর দীঘা। কিন্তু সেই দীঘাতেই দীর্ঘদিনের একটি দাবি একটি মসজিদ নির্মাণের, কিন্তু প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে বারবার। আগামী বৃহস্পতিবার জেলা শাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধনের পর থেকেই পর্যটনের দাপটে সরগরম হয়ে উঠেছে সৈকত শহর দীঘা। কিন্তু সেই দীঘাতেই দীর্ঘদিনের একটি দাবি অনুত্তরিত রয়ে গেছে বলে অভিযোগ তুলেছে রামনগর ব্লক জামিয়াতের উলেমায়ে হিন্দ সংস্থার দাবি। দীঘার পার্শ্ববর্তী এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বহুদিনের আবেদন একটি মসজিদ নির্মাণ করা হোক। শহরে প্রচুর পরিমাণে ফাঁকা সরকারি জমি থাকলেও প্রশাসনিক কিংবা সরকারিভাবে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। দেখুন, মন্দির হয়েছে, মসজিদ কেন নয়, এটা আমাদের মূল প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন দীঘা পর্যটন কেন্দ্র যা বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে, এবং এই দীঘা পর্যটন কেন্দ্রে আপনারা ফলো করবেন রমজান মাস, যেটাকে আমরা রোজার মাস বলি, দেখবেন মুসলিম টুরিস্টরা থাকে না, একেবারে ফাঁকা থাকে, যার ফলে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী হোটেলওয়ালাদের ক্ষতিগ্রস্ত হতে হয়। এবং যে সমস্ত মুসলিমরা টুরিস্ট কেন্দ্রে আসে, একবার আসার পরে দ্বিতীয়বার আসতে চায় না, তাদের নামাজের জন্য বিভিন্ন ধরনের ভোগান্তিতে ভুগতে হয়। সেই নিয়ে আমরা এলাকাবাসী বহু চিন্তা করে মুখ্যমন্ত্রীর দরবারে প্রায় আমরা গিয়েছি। মুখ্যমন্ত্রী 20 সালে এসেছিলেন, 12 সালে এসেছিলেন, ফিরাদবাবু এসেছিলেন। বিভিন্ন দপ্তরে বহুবার গিয়ে বিভিন্ন রকমের কাগজপত্র সাবমিট করার পরেও আমাদের তেমন কোনো ফলপ্রসূ উত্তর ওনারা দেননি। শুধু বলছে হবে হবে, আপনারা ধৈর্য ধরুন। জায়গা ইনকোয়ারি করা হলো, জায়গার ম্যাপ তৈরি করা হলো, কত পরিমাণ জায়গা লাগবে সেটা করা হলো। সর্বদিক আমরা খতিয়ে সর্বদিক বিচার করে মানে যেটা আমাদের প্রয়োজন সমস্ত কাগজপত্র যাবতীয় জিনিস আমরা জমিয়তুল উলামা হিন্দের মধ্য দিয়ে আমাদের জমিয়তের নেতা নেত্রীরা আমরা ডিএমের কাছে, ফিরাদবাবুর অফিসে, বিডিও, এসডিও সমস্ত দপ্তরে গিয়েও আমরা নিরাশা হয়েছি। এখনও পর্যন্ত আমাদের কাছে আসার কোনো আলো নেই। মসজিদ হবে কবে? বর্তমান আমরা এটাই দাবি করছি, মসজিদ হতেই হবে। অতি সত্বর তার মানে আশ্বাস এবং অতি সত্বর জায়গাকে ইনকোয়ারি করে আমাদের ব্লক জমিয়তুল উলামা হিন্দের হাতে তুলে দিতে হবে। তা না হলে আমরা শান্তিপূর্ণভাবে সারা পশ্চিমবাংলাকে অচল করে দেবো। ঠিক আছে, জানানো হবে। আমরা ডিএম অফিস থেকে বেরিয়ে আমরা প্রেস কনফারেন্স করব। হ্যাঁ, তারপরে ডিএম অফিস থেকে বেরিয়ে, এখন তো যাওয়ার আগে একবার প্রেস কনফারেন্স করে দিচ্ছি, ওখান থেকে যা মেসেজ আসবে ওটাও প্রেস কনফারেন্স করব। তারপরে আমরা ডিসিশন নেব যে আমরা কোন দিকে কিভাবে এগোবো, তারপরে ডিসিশন নেব ইনশাল্লাহ। সংস্থার কর্মকর্তা মাওলানা নজরুল ইসলাম জানিয়েছেন, এই বিষয় নিয়ে বহুবার ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলা শাসকের দপ্তর, এমনকি নবান্ন পর্যন্ত দরবার করা হয়েছে। প্রতিবারই শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা হয়নি। মঙ্গলবার দেউলিহাটে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, আগামী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের সঙ্গে বৈঠক করে সমস্যার বিস্তারিত তুলে ধরা হবে। সংস্থার স্পষ্ট বক্তব্য, প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এখন নজর জেলা শাসকের তৎপরতার দিকে। আমরা রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীবৃন্দ, আমরা দীর্ঘ 2012 থেকে দীঘা হচ্ছে একটা আন্তর্জাতিক জায়গা, তো একটা আমাদের পশ্চিমবাংলার একটা ট্যুরিস্টের একটা মুখ বলতে গেলে। এই জায়গায় আমরা চাইছিলাম যে এখানে বিভিন্ন ধর্মীয় মানুষ আসছেন, সেই জায়গায় সংখ্যালঘু ভাই মুসলিম সম্প্রদায়ের একটা বহুত বড় মানুষের একটা জনসমাগম দীঘার মধ্যে। কিন্তু নামাজ আমাদের জীবনে একটা অতি আবশ্যকীয় জিনিস। 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে পড়তে হবে, পুরুষদের, মেয়েরা বাড়িতে পড়বে। তো দীঘায় এসে কি মানুষ কি নামাজ ছেড়ে দেবে? যে নামাজি মানুষ নামাজ ছেড়ে দেবে? এই জিনিসটা আমি মুফতি রিজাউদ্দিন আমাদের এবং সব থেকে প্রথম আমরাই গিয়েছিলাম, গিয়ে জিনিসটা কিন্তু আমরা অনুভব করি। আমরা হাফেজ সাজি সাহেবও ছিলেন সেখানে। তো মুফতি সাহেব বললেন চলো একটু মেহনত করা যাক। তখন ডিএসডিএ হয়নি, মানে যেটা নতুন বিল্ডিং, জাহাজ বিল্ডিং, ওটা হয়নি, পুরনো ওখানে। তো আমরা গিয়ে ওখানে একটা লেখনী জমা দিই 2012 সালে। লেখনী দেওয়ার পরে ওনারা বলেন যে কয়েকবার আমাদের দৌড়ানোর পরে বলেন যে তোমরা একটা জায়গা সিলেকশান করো। তো আমরা 3টা জায়গা সিলেকশান করেছিলাম, মানে রেলওয়ে স্টেশন থেকে লারিকা পর্যন্ত এই ভ্যাকেট জায়গা একটা বলেছিলাম। একটা আন্তর্জাতিক জায়গায় আন্তর্জাতিক যদি একটা মসজিদ হয়, দীঘার মান বাড়বে, আমাদের মনে এইটা। আর বাকি যেটা মুসলমানের যেটা আরাধনা উপাসনা, ওটা তো তার সঙ্গে পুরো হয়েই যাবে। এবং আরেকটা পাম্পের কাছে একটা দিয়েছিলাম, আরেকটা সবুজ হাট যেখানে বিএস চ্যানেল নিয়ে ওখানে একটা দিয়েছিলাম। এরকম 2-3টা জায়গা দেওয়া হয়েছিল।
তো ওনারা চিন্তা ভাবনা করার পরে আমরা আবার মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের রাজ্য সভাপতি, ওনার কাছে জিনিসটা জানালাম। উনিও এসে তখন আমাদের চেয়ারম্যান ছিলেন কি বলে শিশির অধিকারী বাবু, তখন ডিএসডি এর চেয়ারম্যান ছিলেন। উনাকেও বলা হলো, উনার দপ্তরেও প্রায় 2-3 বার যাওয়া হয়েছে। হ্যাঁ, শুভেন্দু তখন হলদিয়ার পরিবহন মন্ত্রী, হলদিয়ার নয়, রাজ্যের পরিবহন মন্ত্রী। তার কাছে হলদিয়া বন্দরে আমরা হলদিয়া গেস্ট হাউস নাকি, ওখানে গিয়ে ওর সঙ্গে দেখা করি, কিন্তু দেখা করে কোনো লাভ মোটামুটি হয়নি। সব সময় হয়ে যাবে, অসুবিধা নেই, হ্যাঁ হওয়ার প্রয়োজন আছে। আমরা এ পর্যন্তও দেখাই যে দেখুন, এই জিনিসটা আমরা হাইলাইট করছি না, দীঘার মধ্যে 28টা ডিএসডি এর জায়গায় 28টা মন্দির আছে, কিন্তু আমরা কোনো দিন কোথাও বলিনি যে আমাদের অধিকারও পাওয়ার দরকার, এই কথা বলিনি। দীঘার একটা প্রয়োজন রয়েছে একটা মসজিদের, মুসলমান আসছে অথচ একটা নামাজের জায়গা বারে খুঁজছে, বাবু নামাজের জায়গা কোথায়, জুমা কোথায় পড়বো, হ্যাঁ এইরকম একটা। তো সেখানে আমরা মনে করে তারপরে আমরা গেলাম। তখন নবান্ন হয়নি, রাইটার্স বিল্ডিংয়ে আমি গিয়েছিলাম, মুফতি রিজাউদ্দিন সাহেব, হাফেজ সাজিদ সাহেব, মৌলানা আনসার সাহেব, এইরকম করে তখন যারা নেতা ছিলেন ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম। উনিও বললেন যে ঠিক আছে, আমাকে একবার দেখার প্রয়োজন রয়েছে। উনি আবার এলেন, এসে দেখে টেখে অমুক তমুক করে হ্যাঁ বলে সুন্দরভাবে একটা কথা বলে গেলেন। তারপরে উনার আবার সুর চেঞ্জ হয়ে গেল। কি সুর চেঞ্জ হলো? যে মৌলানা সাহেব, আমরা নিজে গেছিলাম, মুফতি সাহেব কোথায়, মুফতি রিজাউদ্দিন সাহেবের সামনেই আছে, এই তো সামনেই আছেন, একদম আমাদের সামনেই বলছেন যে মৌলানা সাহেব, ওখানে দীঘায় যদি মসজিদ হয় তাহলে মসজিদটা চালাবে কি? টুরিস্ট তো বলেছিলেন যে জমি চিহ্নিতকরণ প্রক্রিয়া হয়ে গিয়েছে। বিধায়ক তো এইমাত্র বলেছিলেন, উনি তো তখন ওনার দ্বারা কোনো কথা হয়নি। আমরা পুরো ডাইরেক্ট ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন তখন তিনি, দিয়ে উনি বলছেন যে ওখানে দীঘা তো একটা টুরিস্ট স্পট, ওখানে চালাবে কে? আমি বললাম দেখুন, চালাবে কে? পুরো জমিনের মধ্যে কয়েক লক্ষ কোটি মসজিদ রয়েছে, চালানে বলা আল্লাহ আছে, আল্লাহর বান্দা আছে, তারা মসজিদে নিজের দান ধ্যান দিয়ে তারা চালাচ্ছে। কিন্তু মেনলি দীঘায় যেহেতু আশেপাশে পুরো কয়েক শতাধিক জায়গা যে আছে, একর জায়গা, ওটা ডিএসডি এর জায়গা। সেই জন্য ডিএসডি যদি চায় একটা জায়গা যদি দেয়, ওখানে একটা ভালো একটা মসজিদ হবে, হলে একটা কমিউনিটিকেও লাগবে যে না, আমাদের জন্যও দীঘায় একটা সরকারি পক্ষ থেকে একটা জায়গা দেওয়া হয়েছে, যেখানে আমরা নিজের পয়সায় মসজিদ করব, সরকারি অনুদান দরকার নেই, আমাদের একটা জায়গার বাস প্রয়োজন। তখন তার সেকেন্ড বলে জানেন দীঘা একদম এই শব্দ উনি মুখে বলেছেন, মুফতি সাহেব দাঁড়িয়ে আছেন, যে দীঘায় মানুষ তো আমার প্রমোদ করতে আসে, দীঘায় মসজিদ হলে মসজিদ নাপাক হয়ে যাবে, একদম এই শব্দ বলেছেন। আমি বললাম দেখুন, কলকাতার মানুষ কি মদ খায় না? না কলকাতায় পতিতালয় নেই? নিশ্চয়ই আছে, কিন্তু মুসলমান ভালোভাবেই জানে এবং অমুসলিমরাও জানে যে মসজিদে পবিত্র অবস্থায় যেতে হয়। ঠিক আছে, আপনি সোজা আপনার কথা বলুন না, ঠিক আছে আমি করছি ও করছি, বাস চলে যায়, আবার কয়েক বছর চলে যায়। কবে হবে মসজিদ, কবে হবে এই শব্দ নিয়ে বিধায়ক সাহেবকে যখন বলা যায়, এখন উনি অখিলগিরি মহাশয়, ওনাকে বললে হয়ে যাবে, কথা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, কিন্তু একদম বেকার। ফিরহাদ হাকিম সাহেব হাত উঠিয়ে বাবাজির মতো উনি মোটামুটি একদম না বলে দিয়েছেন যে আমরা বলতে পারবো না। এখানে মাঝখানে ডিএম, এখন ডিএমই চেয়ারম্যান, ডিএম সাহেব তানভীর আফজাল সাহেব এলেন, আমরা মাইনরিটির পক্ষ থেকে তখন মৌলানা আব্দুস সামাদ সাহেব উনি সঙ্গে ছিলেন, উনি বললেন যে হ্যাঁ মাইনরিটির একজন মোটামুটি এসছেন, ডিএম এসছেন, উনি নিশ্চয়ই শুনবেন। উনার কাছে গিয়ে বললে, উনার সুর তো আবার একদম চেঞ্জ, বলে আমি মুসলমান, আমি যদি মসজিদ করতে যাই তাহলে আমার যে অন্যান্য সম্প্রদায়ের মানুষ ভাববে যে খালি মুসলমানকে দিতে। এইগুলো কথা কি, এগুলো মাইন্ডে আসছে কি করে? আপনারা মূলত যেটা বলতে চাইছেন, বিভিন্ন নেতা মন্ত্রীদের বেরিয়েছেন একদম মসজিদের জন্য, যদি এই মসজিদ না হয়, আপনাদের আশা যদি পূরণ না হয়, আপনারা কি করবেন পরবর্তীতে? না কি করবো ভাই, আমরা লড়াই তো করতে পারবো না। হ্যাঁ, তবে আমরা শান্তিপূর্ণ যেগুলো হয় ওইগুলো শান্তিপূর্ণভাবে আমরা মোটামুটি চেষ্টা করব। সরকার বাহাদুরের যেন মাথায় একটা টনক যেন নড়ে, কারণ পশ্চিমবাংলার জনগণকে নিয়ে এই যেভাবে খেলা হচ্ছে, ও খেলার মধ্যে আমরা নেই। আমরা চাইছি দীঘার উন্নয়ন। দীঘা একটা ট্যুরিস্ট স্পট, ওখানে যেমন রেলওয়ে একটা প্রয়োজন ছিল, রেলওয়ে হয়েছে, খুব গর্বের কথা। বড় ভব্য একটা মন্দির হয়েছে, তাতেও আমাদের কোনো দুঃখ নেই। এবং আরও যত মন্দির পারবে, দুর্গা মন্দির, শিব মন্দির, যা মন্দির হবে হোক, আমাদের কোনো বাধা নেই। আমাদের জন্য একটা
আমরা ডিমান্ড করেছিলাম 5 একর জায়গা, সে জায়গায় যে প্রজেক্টটা হয়েছে 211 ডিসমিল জায়গার, 211 ডিসমিল জায়গার যে প্রজেক্টটা তৈরি হয়েছে তাতে 22টা আমাদের টোটাল রয়েছে, কমিউনিটি হল থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, ওজুখানা, ফাউন্টেন, পার্কিং লট, ম্যারেজ হল এবং ইফতার হল, এইরকম মিলে 22টা টোটাল প্রজেক্ট করে যেটা করা হয়েছে। এইটা ডিএম সাহেবকে কয়েকবার বলার পরে আজকে যে ডিএম সাহেব নতুন এসছেন উনাকেও বললে উনি বলছেন আপনি আসুন আমার সঙ্গে দেখা করুন, কি ব্যাপার। আবার উনার কাছে গেলে নতুন গল্প শোনা যাবে। নতুন গল্প কি না আমি তো জানি না ও কে ছিলেন। পুণ্যেন্দু মাঝি এখানে দীর্ঘদিন মানে থেকে ডিএম থেকে গেলেন, মাঝখানে চলে গেছিলেন, আবার এলেন, তার সেই একই ন্যাকাম অবস্থা দেখুন। ডিএম এসছেন, আবার কি তার কাছে দরবার করবেন? এই দরবার মানে এই দরবারে যাওয়া হচ্ছে। আর যদি না হয় আমাদের শান্তিপূর্ণ যে আমাদের প্রতিবাদ এটা চলবে এবং আমরা পুরো পশ্চিমবাংলার মানুষ যেহেতু তাকিয়ে বসে আছে, খবরটা তো সব দিকেই আছে, পশ্চিমবাংলার মানুষ পুরো চাইছে সংখ্যালঘু মুসলমান যে দীঘায় একটা মসজিদ হোক। আর এইটাকে যদি না বলে দেন আমাদের কোনো দ্বিধা নেই, দীঘায় সব কিছু হয়ে যাচ্ছে, অথচ একটা খোদার যদি ঘর না হতে পারে, ঠিক আছে, আমাদের মনে কোনো দুঃখ নেই আমাদের মনে। সরকার যেন বলে যে আমি মাইনরিটি মুসলমানকে দীঘায় মসজিদ নির্মাণের জন্য জায়গা দিতে পারবো না, এটা যেন বলে দেয়। আর বলা পর্যন্ত আমরা বাধ্য করাবো। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকের খোলাবেড়া সমবায় সমিতির শতবর্ষ অনুষ্ঠান পালন হলো সাড়ম্বরে। দিনের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির, পাশাপাশি চারাগাছ বিলি করা হয়। পরিবেশ রক্ষার এমন উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকাবাসী। 100 বছরের দুর্দান্ত পথ চলায় আজ উজ্জ্বল খোলাবেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। শতবর্ষ পূর্তিতে সমিতি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ, গর্ব এবং উৎসবের বর্ণিল পরিবেশ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের খোলাবেড়া সমবায় সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালিত হলো সাড়ম্বর এবং রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে। বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। হ্যালো হ্যালো আমি মঞ্চে রাজীবকে আহ্বান জানাবো। পৌঁছে গেছি
আশা আস্থা সবার ভরসা আমাদের সবার প্রান্তীয় খোলাবেড়া সমবায় সমিতি লিমিটেডের গৌরব উজ্জ্বল শতবর্ষ উদযাপন 2025 3রা ডিসেম্বর খোলাবেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু এক কথা বলছি। আমাদের বোর্ডের ডাইরেক্টররা, ডেলিগেট এবং কর্মচারী যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শতবর্ষ আমরা উদযাপন করলাম। আমাদের এই অনুষ্ঠান আজকে হয়ে বন্ধ থাকবে, কারণ স্কুলে পরীক্ষা রয়েছে। এরপরে আমাদের 11, 12, 13, 14 4 দিন ধরে আমাদের ডিপোজিট সহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আজকে আমরা সকালে শঙ্করধ্বনি, বেদমন্ত্র উদযাপনের মধ্য দিয়ে শুভ সূচনা করেছিলাম। পরবর্তী সময়ে জাতীয় পতাকা, সমবায়ের পতাকা, শতবর্ষ পতাকা উত্তোলিত হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে আমাদের রক্তদান শিবির চলছে। তারপরে আমরা প্রোগ্রাম রেখেছি আমাদের এই এলাকার প্রতিটি গ্রামে গিয়ে বৃক্ষায়নের ব্যবস্থা আমরা করেছি। সমিতি শুধু ডিপোজিটের জন্য নয়, সমিতি সোশ্যাল কাজের জন্য তার সম্মান, তার গৌরব ধরে রাখবে এই আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করি। আমি উল্লেখ করতে চাই, আমাদের এই সোসাইটি অনেক রুগ্ন অবস্থায় ছিল, অনেক সমস্যার মধ্যে ছিল। আমরা আজকে আপ্লুত, গর্বিত। যারা প্রতিষ্ঠা করে গেছিলেন, গুটি গুটি পায়ে পথ চলতে চলতে 100 বছরে আমরা পৌঁছে গেছি। আমরা উদযাপন করছি, তার মানে এই নয় সকল কৃতিত্ব আমাদের। সব কৃতিত্ব এই সোসাইটির সকল সদস্য এবং যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন বা পরবর্তীকালে যারা সাহায্য সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠান বড় হওয়ার জন্য। তাই 100 বছরে পৌঁছে আনন্দের সঙ্গে বেদনা সিক্ত হৃদয়ে আমি বলতে চাই, আমাদের পরবর্তী কদিন আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের আবেদন সমিতির পক্ষ থেকে, যাতে আপনারা পূর্ণ সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলেন। এরপর একটি চিত্তাকর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমিতির সদস্য সবাই উৎসাহে সামিল হয়। দিনের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির, পাশাপাশি সবুজ বাঁচাও বার্তা তুলে ধরে চারা গাছ বিলি করা হয় স্থানীয়দের মধ্যে। পরিবেশ রক্ষার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অভিনন্দন জানানো হচ্ছে শুভম স্যারকে। আমার এলাকায় যে 4টা গ্রাম আছে, সাদি, খোলাবাড়িয়া, সাদি, নীলকণ্ঠপুর এবং বালকবার, 4টা এলাকায় যে আজকে 100 বছরে যে সকাল 7টা থেকে যে সদস্য, চাষি এবং সমাজ এসএইচজি গ্রুপে যে মহিলারা এসে যে অনুষ্ঠানটাকে এত সুপ্রতিষ্ঠিত করে তুলেছে, তাই আমি ম্যানেজার পক্ষ থেকে এত আন্তরিকভাবে আনন্দ এবং আপ্লুত হয়েছি যে আরও আমাদের অনুষ্ঠান আছে। 11 তারিখে আমাদের বালকবার শাখা অফিসে ডিপোজিট হবে, 12 তারিখে ঝুঁকি শাখা ডিপোজিট এবং 13 তারিখে আমাদের হেড অফিসে আমরা চলবে। তারপরে বিকাল 5টা থেকে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান 14 তারিখে যে সকল সদস্য 1210 জন সদস্য আছে তাদের গিফটের ব্যবস্থা আছে। এবং সকলকে যে প্রবীণ যে ম্যানেজার চলে গেছেন বা প্রাক্তন হয়ে গেছেন তাদের জন্য শুভেচ্ছা জানানো হবে। আমাদের সেদিন যে ডিপোজিটে 9 বছরে দ্বিগুণ দেওয়া হবে এবং 78 মাসে 10 গুণ, রেকারিং ক্ষেত্রে 10 গুণ দেওয়া হবে। এবং প্রথমে যে নতুন যদি কেউ সেভিংস অ্যাকাউন্ট খুলে তাহলে আমরা সেখানে গিফটের ব্যবস্থা রাখা হয়েছে এবং হাইয়েস্ট এবং যে সর্বোচ্চ সেভিংস অ্যাকাউন্টে যে ডিপোজিট দিবে তাকে আমরা এলসিডি টিভি দেওয়া হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং 10 লক্ষ টাকা যদি ডিসি করলে সে পাবে 9 বছরে 20 লক্ষ টাকা, তার সঙ্গে আলমারি এবং স্টিলের আলমারি দেওয়া হবে। আজকে আমাদের সবার প্রিয় এই খোলাবেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের
শতবর্ষে আমরা পদার্পণ করেছি। তো প্রথমে আমি যিনি আমাদের এই সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তাকে শ্রদ্ধা না জানিয়ে নয়, সম্মানীয় আমাদের স্বর্গীয় কুমার নারায়ণ গিরি মহাশয়। তো পরবর্তী সময়ে অনেকেই এই সমিতিকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে শতবর্ষে আমরা উপস্থিত হয়েছি, খুবই গর্বের বিষয়। কারণ আমাদের জীবনে হয়তো এই আর শতবর্ষ হবে না, তো এই ক্ষুদ্র একটা আর্থিক প্রতিষ্ঠান দিকে দিকে শাখা প্রশাখা ছড়িয়ে আজকে শতবর্ষে উপনীত হয়েছে, তার জন্য আমরা গর্বিত। আজকে আমাদের মূলত প্রথমে আমাদের শঙ্করধ্বনি, তপধ্বনি, তারপর গ্রাম্য পরিক্রমা হয়েছে এবং শতপ্রদীপ জ্বালিয়ে আমাদের এই শতবর্ষ উদযাপন করা হয়েছে। তৎসহ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং আগামী দিনেও আমাদের রয়েছে 11, 12, 13, 14 তারিখ রয়েছে এবং এই এলাকার যত সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা উপহার রেখেছি। তো আমরা জানি এলাকার সমস্ত সদস্যরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে ওনারা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই আর্থিক প্রতিষ্ঠান যাতে আরও উন্নতি হয় সেটা আমরা চেষ্টা করব। আগামী দিনে আমরা চাইব শুধু রামনগর নয়, সারা পশ্চিম বাংলার বুকে খোলাবেড়া সমবায় সমিতি একটা জায়গা করুক, এই কামনা করব। এই বিশেষ দিনে সমবায় সমিতির ডিরেক্টর কেদারগিরি আবেগঘন ভাষণে জানিয়েছেন, খোলাবেড়িয়া সমবায় সমিতি আমি একসময় 1982 সালে ম্যানেজার ছিলাম। তারপরে আমি আমার কর্মরত অন্য জায়গায় চলে যাই। পুনরায় এখানকার ডাইরেক্টর বোর্ড আমাকে আবার পুনরায় নিয়োগ করেন। আমি আমার দৃষ্টিভঙ্গিতে সমবায় যাতে উন্নত করতে পারি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি। আজকে এই শতবর্ষ অনুষ্ঠানে আমাদের স্বর্গীয় কুমার নারায়ণ গিরি মঞ্চে তিনি প্রতিষ্ঠান করেছিলেন 1926 সালে 3/12। আজকে তাকে সেই প্রতিষ্ঠানে আমরা ছত্রছায়ায় আজকেই বড় হতে পেরেছি। আগামী দিনে পরিকল্পনা আমাদের গ্রামগঞ্জের কৃষক, বেকারত্ব এবং সমবায় আন্দোলনে যারা জড়িত থাকেন তাদের পেছনে আমরা সবসময় আন্দোলন তৈরি করে রাখব। নমস্কার, শীতকালীন সমবায় অভিনন্দন সবাইকে জানিয়ে আমি দু এক কথা বলছি। আমি 10 বছরের সম্পাদক ছিলাম, এখন অনিলবাবু আছে। আমরা এই যে সমবায়ের রক্তদান বা বৃক্ষরোপণ, এটা হলো সামাজিক পরিকল্পনা। সমবায় মানে সবাইকে নিয়ে চলা। চাষিদের বা যারা মানে আমাদের যারা চাষ করে তারা ঋণ নিত লোকের কাছ থেকে, তার সেই টাকা নিয়ে আজকে তারা আর ঋণ নিতে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা সমবায় আন্দোলনে যুক্ত তারা কিন্তু আর মানে এই যে একত্রিতভাবে আজকে যে হয়েছে 100 বছরের পূর্তিতে, সেরকম সিস্টেম অন্য ব্যাংকিং ব্যবস্থা নেই। তাই সমবায় আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু একটা একত্রিত গোষ্ঠী বা সংঘবদ্ধ জীব, এইটা ভাবছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের জেঠু মানে কুমার নারায়ণ গিরি মঞ্চ 100 বছর, তার পরিবারের লোকেরা আমরা আছি সবাই আজকে এই পজিশনে আছি, এতে আমাকে খুব মানে নিজেকে গর্বিত মনে হচ্ছে। তাই এই কুমার নারায়ণ গিরি মঞ্চ আজকে তৈরি করা হয়েছে এবং সত্যি আমার চোখে জল চলে আসছে। আমার বংশের লোক আজকে চাল দিয়ে, এক মুঠো করে চাল দিয়েও আজকে সমিতি করেছিল। আজকে এত মহিরু অবস্থা হয়েছে চিন্তা করার বাইরে। কত কোটি মিনিমাম আপনাদের? মিনিমাম এখন 12 কোটি মতো টাকা। কত গ্রাহক রয়েছে? 1200 প্লাস। কতটা স্বনির্ভর মহিলা রয়েছেন? হ্যাঁ, মিনিমাম 1000-1200। ব্যাংক থেকে তারা কি কি সুবিধা পাচ্ছেন? ব্যাংক থেকে সুবিধা হচ্ছে আমাদের ঋণের যে মুখ 2% ইন্টারেস্ট সুদ ছাড় দেওয়া হয়, কোনো কাগজ লাগে না। সরকারি যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা চলি, যাতে কোনো কাগজ না নিয়ে লোন পাচ্ছে। আগামী দিনে কি পরিকল্পনা থাকছে? পরিকল্পনা মানে আরও বৃদ্ধি করবো, যে মেয়েদের ছোট ছোট গোষ্ঠী করে একটা গ্রামে যেন সময়মতো সিস্টেম করে দেওয়া হয়। ধরুন 100 এখানে গোষ্ঠী আছে, এখানে একটা প্রতিষ্ঠান করে দেওয়া হলো ছোট ছোট। এবং আমরা এই যে ধরুন সমবায় আন্দোলন, লোন নেওয়া আর লোন দেওয়া নয়। বলছি এখানকারই মহিলারা মাদুর শিল্পে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিল। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, মাদুর শিল্প তো আছে, অন্যান্য হস্তশিল্প আছে। যেমন পাটের শিল্প আমাদের এখানে অনেকে করে, শাঁখের কাজ অনেকে দীঘা থেকে নিয়ে এসে করে, মানে দীঘায় হয়তো যায়, এখানে বাড়িতে বসে করছে। এই প্রতিষ্ঠানেও আমাদের লোন দেওয়া হচ্ছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বেশিবিএস। এখনকার মতো খবর বেশিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস,
এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203123